আমি আমার বাকি জীবনের পথটা চলতে পারি। চোখের জল মোছো, আমাকে বলতে এলাম এগিয়ে চলো, ভয় পেও না, মাথা উঁচু করে হাঁটো। কিন্তু কেমন করে সব শক্তি আজ আমি হারিয়ে ফেলেছি। না, শক্তি হারাওনি, পবিত্র তোমার আসল শক্তি। পবিত্র কিছু অপবিত্র করে দিয়েছি। যে শক্তি নিয়ে ভালোভাবে জীবনযাপন করা যায়, যে শক্তি নিয়ে মানুষের উপকার করা যায়, পবিত্র সে শক্তি কোথায় পাবে? মিথ্যা কখনো জয় করতে পারে না। সত্য একজন মিথ্যাকে হারিয়ে চাঁদের মতো যোজনা ছড়াবে। আমি নেই, তুমি তো আছো। তুমি বিয়ে না করে তোমাকে সাহস দাও, প্রেরণা দাও। নিজের চিন্তা করেছ রাজা বাবু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখবে একদিন ওকে আমাদের পদাঘাত হতেই যাবে। পরে বলতে পারো, পরে রাজা বলতে পারবো রাজা বাবু তুমি আমার পথের সামনে থেকে সরে দাঁড়াও। তোমার বিষাক্ত বাঘ মুখে নিজের শরীরটাকে ছিন্ন ভিন্ন করো। বলতে পারো কবে গ্রামের মানুষগুলোকে নিয়ে আমি একটু অন্ধকার থেকে আলোয় যাবো। বলতে পারো এই মানুষগুলোকে কবে একটুখানি আমি সুখের মুখ দেখাবো। সেদিনই বেশি দূরে নয়, মানুষের পুজো করো, মানুষের সেবায় বলবা। তুমি অত দূরে কেন আসো? তোমার কাছে এসো। আমি তো তোমার কাছেই আছি, তোমার সামনে পেছনে ডাইনে বাঁয়ে সর্বত্রই আছি। আমি আছি তোমার পাশে, আমি আছি তোমার পাশে, আমি আছি তোমার পাশে। আমি জানি তুমি আমার পাশে আছো, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না, তাই না? তুমি সবসময় আমার পাশে আছো, বলো না তুমি কি হলো? তুমি আর কথা বলছো না কেন? তুমি চুপ করে গেলে কেন? তুমি তো এক্ষুনি এখানে কথা, তুমি এক্ষুনি এসেছিলে না আমার সঙ্গে কথা বলছিলে? এক্ষুনি তুমি আমার সঙ্গে কথা বলছিলে, বলো কেন চলে গেল তুমি? বারবার কেন আমার কাছ থেকে তুমি চলে যাও? ফিরে এসো, তুমি ফিরে এসো, একটিবার তুমি আমার কাছে ফিরে এসো। এই তো আমি এসেছি বৌদি, এই তো আমি। ও আবার তুমি দাদা তুমি অজরে কেঁদে যাচ্ছ? আসলে তোর কথা মনে পড়ছিল, আমার কষ্ট হচ্ছিল। কিসের কষ্ট? বলেছি না, বলেছি তুমি একদম ভেঙে পড়বে না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি দাঁড়াবে গ্রামের এই অসহায় মানুষগুলোর পাশে? কে শুনবে ওদের অভাব অভিযোগের কথা? ওদের জন্য কে যাবে পঞ্চায়েত, বিডিও, মহকুমায়? কেউ স্কুলের অনাথ শিশুগুলোকে বুকের কাছে টেনে নিয়ে ওদের চোখের জল মুছে দেবে? বৌদি, বৌদি আমি কি তুমি কেন এসছো? কেন এসছো তুমি আমার কাছে? সেদিন তো আমাকে ঘৃণা করে চলে যাবে, আবার কেন এলে আমার কাছে? আমাকে সান্ত্বনা দিতে? না না না, আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। সেদিন আমার ভালোবাসাকে একরকম ডাক তুলে ফেলে চলে গিয়েছিল বলে তাতে আমি এমন কিছু দুঃখ পাইনি। রূপকথা, আমি একটা কথা অক্ষরে অক্ষরে মনে রেখেছি যে তোমার আর রাজাবাবুর রক্ত তোমার আলাদা নয়। পবিত্র, তুই রূপকথাকে আঘাত দিয়ে এরকম কথা বলিস না। কথা কি বলেছে বলবি? রাজাবাবুর রক্ত আর আমার রক্ত তো আলাদা নয়। তবে এটাও ঠিক,
রাজা বাবু যে নৃশংস কাজ করে চলেছে তা আমি কিছুতেই মেনে নেব না। পলাশের কাছে সবকিছু শুনে একটা চরম সত্যকে আঁকড়ে ধরে আমি এখানে ছুটে এসেছি। বিশ্বাস করে বৌদি, একটা অপরাধ বোধ যে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। পবিত্র পবিত্র, তুমি আমাকে একটু চলে যাও। তোমার কথা আমি লম্পট চরিত্রহীন, আর তুমি তুমি বড় লোকের শিক্ষিত। যাও যাও, তোরা যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। নিজেই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ, তাই নিজের আপগ্রেডেশনের কথা বলি কলঙ্কিত মানুষের কাছ থেকে তুমি চলে যাও। চলে যাও তুমি। চলে যাবো? তাহলে কেন বলেছিলে, কেন বলেছিলে আমার অন্ধকার জীবনে নিভে যাওয়া আলো জেলে দেবে তুমি? কেন বলেছিলে আমার চলার একটু একটু পাহাড়ি পথ মসৃণ করে দেবে তুমি? আর সেই পথেই চলবো আমি। তুমি তার আগে বলো রূপকথা, পলাশের কাছ থেকে তুমি কি শুনে এসেছো? আমি বলছি তার আগে বলুন আপনি আমাকে ক্ষমা করবেন কিনা? কি হয়েছে আপনি বলুন। অন্যায় করেছি আমি, বলুন ক্ষমা করবেন কিনা? তা না হলে আমি আত্মহত্যা করবো। ময়না কি হয়েছে সেটা বলো। রাজা বাবু আমাকে ছিটকে করে ওই হাসপাতালে পাঠিয়েছিল, আমি যেন সবার সামনে বলি ডাক্তার বাবু। তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সবকিছু জানি। আমি জানতাম না কিছু একটা ঘটনা ঘটেছিল সেদিনকে। কি রে, তোকে বলেছিলাম না সত্য কোনোদিন মিথ্যার কথা চাপা থাকতে পারে না? তাহলে কিসের চিন্তা করছিস রে? এবার আসল সত্যটা তো আমি বার করবো। গ্রামের মানুষগুলোকে নিয়ে হসপিটালের বাইরে আমি মিটিং করবো, মিছিল করবো। একটা ডাক্তারের জীবন নিয়ে কিভাবে সবাই ছিনিমিনি খেলেছে সেই কথাটা আমি প্রচার করবো। আর সেদিন সেই মিছিলের প্রধান মুখ হবো আমি। শুধু এই ঘটনাই নয়, আর একটা মর্মান্তিক ঘটনা আমি সবার কাছে শোনাবো। কি বলো? পড়া সেদিন কাছে কাছে বলেই বলেছে তুই মল্লিকা। মল্লিকা আজ ধর্ষিতা, আমার মেয়ের নারীত্ব নষ্ট করেছে ওই শয়তানি রাজা বাবু। একজন প্রগতিশীল নারী, বলো বলো আমার মেয়েকে কি করে জীবন কাটাবে, কি করে সমাজের বুকে বেঁচে থাকবে? সমাজের বুকে বেঁচে থাকবে জীবনদা, লজ্জাতে মুখ থাকবে না, কারণ ওকে বাঁচার মন্ত্র আমি শেখাবো। মল্লিকা কিছু আর লজ্জাতে মুখ থাকবে না। আজ স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসেরই পুণ্য লাভে এই জাতীয় পতাকাকেই আমি মল্লিকার লজ্জা নিবারণ করলাম। কিন্তু কি করে করবে বৌদি? ওই জায়গাটা নারীর সম্মানহানি করেছে। এটা মিছিল চাই, মিছিল চাই, মানুষের চেতনা রূপে চাই। কিচ্ছু চাই না, আমার জন্য কিছুই করার দরকার নেই। আমার যা হারিয়ে গেছে আর আমি তো ফিরে পাবো না, তবে আমার বাবার উপর অনেক অত্যাচার হবে। দয়া করে তোমরা আমার বাবাকে রক্ষা করবে, আমার বাবাকে তোমরা। আপনারা দেখুন আমার মেয়ে আজ নির্যাতিত, এত অত্যাচারের পরেও। গঙ্গার উপরে তো অনেক অত্যাচার হয় জীবনটা, তবু সে ঘেরে থাকে না। অজস্র মানুষের মনে ময়লা আপন মনে খুঁজে পড়ে গিয়ে আপন মনে বেঁচে চলে যায় ভাবনা খুঁজে। তোমরা ভালো করে তাকিয়ে দেখো, লুণ্ঠিত ভারত জননী আজ কত অত্যাচার সহ্য করে মাথা নত করে অধর ধরে কাঁদছে। মা, তুমি জানো তোমার অসংখ্য সন্তান তোমারই মতো যন্ত্রণা বুকে নিয়ে চোখের জলে ভাবছে। 200 বছর ধরে লুণ্ঠিত হয়েছো মা, আর তোমার অসংখ্য সন্তানের চোখে জল পড়েছে। আজকে তোমাকেই মানুষের দাঁড়াতে হবে না। তুমি ওঠো, তুমি জানো না, তুমি জানো। লজ্জা লজ্জা লজ্জা, কেউ আমাকে দেখে লজ্জা পায়, আবার কেউ আমাকে ভেঙে দূরে সরে যায়। আবার এই গ্রামের কুমারী মেয়েগুলো আমাকে দেখলে না, বিশ্বাস করুন ভয়ে অজ্ঞান হয়ে যায়। কেন তোমাদের এত ভয় কেন, এত লজ্জা কেন, এত ভীতি কেন? তোমরাও আমাকে লজ্জা দাও, আমার গায়ে ধরে দাও, কারণ এই গ্রামের বুকে সন্ত্রাস আমি, যাকে আমার ভালো লাগে তাকেই আমার চাই। এই গ্রামের বুকে তরতাজা গোলাপের মতো মেয়েগুলো আছে বলেই তো জীবনে আমি বিয়েটাই করলাম না। শঙ্কর, শঙ্কর, আমি আপনার কাছে আছি। আরে জীবন বাঁচছি, বাড়ির দিক থেকে একটা মেয়েকে বেরিয়ে যেতে দেখলাম। মেয়েটাকে চিনতে পারেননি? না। আরে ও তো আমাদের ময়না। ময়না, ময়না পুলিশের কাছে সবকিছু ফাঁস করে দিয়েছে।
আমার অনুরূপ কথাও জেনে গেছে আমি মল্লিকাকে ধর্ষণ করেছি। তাই তাই বনলতা সেনের সাথে ওই হসপিটালের মাঠে মিটিং করছে, মিছিল করছে, আমার চরিত্রের কথা গ্রামবাসীর কাছে ফলাও করে তুলে ধরছে। আরে রূপকথা তো আমার বোন, তাহলে ওর সাথে আমার কি করা উচিত? আমি বলি কি দাদা, হ্যাঁ বল। যত আপনি মানুষের পেছনে লাগবেন তত কিন্তু শত্রু বাড়বে। শঙ্কর, রূপকথা দিদিমণি ডাক্তারবাবুকে বিয়ে করতে চাইছে, এটা আপনি মেনে নিন। কেউ থাকবে না, সব সারাই চুপ হয়ে যাবে। এই শঙ্কর, প্রয়োজন হলে এই দুটোকে কেটে কুচি কুচি করে বস্তায় ভরে আমি গঙ্গায় ভাসিয়ে দেবো। এই শঙ্কর, তোর বোন কেয়ার চাকরিটা কে করে দিয়েছে? কেন আপনি করে দিয়েছেন? বোন কেয়া যে আমার সাথে বেইমানি করেছে, তাহলে তার সাথে আমার কি করা উচিত? আপনি বলুন কি করতে চাইছেন? আমি যেমন মল্লিকার জীবন থেকে ইজ্জত কেড়ে নিয়েছি, তোর বোন কেয়ারও আমি ইজ্জত কেড়ে নেব রে। মা, তা আপনি কোনোদিন পারবেন না। শঙ্কর, আমার মনে ক্ষতি করতে চাইলে আমি আপনাকে কোনোদিন ছেড়ে দেব না। এই শঙ্কর, তোর চোখ দুটো কেন লাল হয়ে গেল রে? বলতে হবে, এতদিন আমি আপনার লাল চোখ দেখেছি। শঙ্কর, এবার আপনি দেখুন শঙ্করের দূর থেকে কেমন আগুন জ্বলছে। আগুন, আগুন নেভা শঙ্কর, আগুন নেভা। এই ধর ছুরি, আমার হাতের ছুরিটা শক্ত করে ধর, আবার শুরু কর খুন, ধর্ষণ, রাহাজানি। মা, আপনার এই ছুরি এই শঙ্কর আর কোনোদিন ধরবে না। বলবি না? না না, আর কোনোদিন ধরবো না। শঙ্কর, আপনার কথায় আমি অনেক খারাপ কাজ করেছি, কত খুন করেছি, কত ঘরে আগুন লাগিয়েছি, শঙ্কর, কত মেয়ের সর্বনাশ করেছি। শঙ্কর, রাস্তায় হারলে গ্রামের মানুষের কথা শুনতে পায়, ওই ওই যাচ্ছে রাজা বাবুর বেকাদার করি। এই শঙ্কর, এই শঙ্কর আর কারো কোনো খারাপ কথা শুনতে চাই না। আমি তো একদিন ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, বউ ছেলে নিয়ে সুখের সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার সব স্বপ্ন গলা টিপে শেষ করে দিয়েছেন। শঙ্কর, ফিরিয়ে দিন আমার জীবনের 12টা বছর। তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবো শালা। আমি জানি মরতে আমাকে একদিন হবে, তবে হাতে নয়, মরতে যদি হয় আমি পৌঁছে করে বলবো অন্ধকার কারাগারে। আর যাওয়ার সময় আপনার এই 4.5 ফুট দেহটা আমি সঙ্গে করি নিয়ে যাবো। কি বলে গেল শঙ্কর? কি বলে গেল? আমাকে সঙ্গে নিয়ে যাবে? কোথায়? ছেড়ে বোকা, এরা বড্ড বোকা। উনি শঙ্কর ছেড়ে যা, আমার এমএলএ দাদার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সেটিং আছে, সেটিং। একটা ফোনেই আবার আমি জেল থেকে বেরিয়ে আসবো, আর জেল থেকে বেরিয়ে সেই প্রথমেই ওই সূর্যটাকে টেনে নিয়ে এসে মাটিতে আছাড় মারবো। আমি দিদিকে বানাবো রাত, সন্ত্রাসে ভরিয়ে দেবো গ্রাম থেকে গ্রামান্তর। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি হেলেও নই আর ঠেমনাও নই। চাপ কেউকে সাপের ফোনা, আর রাজা বাবুর একটা চোটে মুখে তুলব ফেনা। কখন থেকে পলাশকে বলছি? কি বলছিস পলাশকে? তোমার চারটা মাথাটা কাটতে। ওই না, কেন এসেছো এখানে? কি মাত্রাবে? আমি জানতে চাই তুই কেন এসেছিস? ময়না তোমার কেনা দাসী নয় যে সব প্রশ্নের উত্তর দেবে। এই ময়না, তুই রাজা বাবুকে তোর ভয়ঙ্করী মূর্তি দেখাচ্ছিস? হ্যাঁ, দেখাচ্ছি। এই ময়না! এতদিন আমার ভয়ঙ্কর মূর্তি তুমি দেখোনি। আমি সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। সে ময়না, আরে ময়না নয়। দুর্গা যেমন অসুর বধ করে হয়েছিল, অসুর দলের এই দুর্গা আমিও তেমনি তোমাকে নিধন করে হব অসুর দলের সুন্দরী ময়না, তোকে আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো রে। এই অসুর নিবন্ধনকে দুর্গার পাশে আছে আমি। ছুরি কালামান, ময়না মাসির তোমার থেকে ছুরি কালামান। আমি তোমার বুকটা এপর করে
যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি। শয়তান, যে ক্ষতি তুমি করেছ তোমাকে ধ্বংস করতে শান্তি নয়, আমরা যুদ্ধ চাই। বাবা, সারা জীবন এই শয়তানটার গোলামি করে তুমি কি পেলে? অভাব অনটন তোমাকে গ্রাস করেছে, তুমি কর্ণপাত করনি। বাড়িতে আমি একা থেকে পাওনাদারদের অপমান আমি নীরবে সহ্য করেছি। প্রতিদান এই লম্পট রাজাবাবু কেড়ে নিয়েছে তোমার মেয়ের সতীত্ব। বলো বলো বাবা, এরপরও তুমি শান্তি চাও? ময়না, রাজা বাবুর কঞ্চেটা নরম নয়, একেবারে পাথরের মতো শক্ত। পাথর ধরে তোমরা সবাই মিলে টানাটানি করার চেষ্টা করলে তোমাদের মাথাগুলোই থাকবে। চলে তো যেতে ইচ্ছে করে রে ময়না, যেতে পারি না কেন জানিস? তোদের তারে আরে মল্লিকার তারে। আমি তোমায় বড় ভালোবাসি, ওগো তোমায় বড় ভালোবাসি। এই সুরের বাচ্চা, তোর মেয়েটা আমাকে 1 টাকাও রাখতে দেবে না। সবাই আমার পুজো করে, আমায় দেখে বাজায় জয় শঙ্খ, তবু আমি নেতা নয় আর মন্ত্রীও নয়। ওরে, আমি যে মানুষ নামে কলঙ্ক। আমি তোমাকে অনেক অপমান সূচক কথা বলেছি, তার জন্য তুমি কিছু মনে করো না। তোমরা বলো, ওই শয়তান রাজাবুর হাত থেকে কি করে মুক্তি পাবো? কি করে আমার মা হারা মেয়েটাকে নিয়ে জীবন কাটাবো? মল্লিকার কথা তোমাকে কিছু চিন্তা করতে হবে না। আজ থেকে মল্লিকার সব দায়িত্ব আমার। মল্লিকাকে নিয়ে আমি ওই সিদ্ধেশ্বরী মন্দিরে চললাম, সেখানে গিয়ে আমি ওদের দুজনের বিয়ে দিয়ে দেব, আর সবাইকে ডেকে ডেকে বলবো, ওগো তোমরা দেখো আমি কেমন আমার ছেলের বিয়ে নিয়ে বউ নিয়ে এসেছি। আমি কেমন মা হয়েছি, মা। নিরুপমা, তুমি স্বর্গ থেকে দেখো, তোমার মেয়ে মল্লিকার শ্বশুর বাড়ি যাচ্ছে। তাকে কোনোদিনই ভালো করে খেতে দিতে পারেনি, একটা ভালো শাড়ি কিনে দিতে পারেনি, অভাবের যন্ত্রণা সহ্য করে হাসি মুখে দিন কাটিয়েছে। সেই মল্লিকার শ্বশুর বাড়ি যাচ্ছে। আজ আমি হাসবো না কাঁদবো? না না, আজ আমি প্রাণ খুলে হাসবো। আমি তোমায় বড় ভালোবাসি, ওগো তোমায় বড় ভালোবাসি। আপনি আবার এখানে এসেছেন? কেন আসবো না গো জীবনদা? ও জীবনদা, তোমার মেয়েটাকে, তোমার বুকটাকে ফাঁকা করে দিয়ে চলে গেল গো। ও জীবনদা, তোমার মেয়েটা তো বোকা কেন বলো তো? বাপের বাড়ি থেকে তার কাছে ওই শ্বশুর বাড়িটা আপন হলো জীবনদা। আপনার কথা আমার মেয়ের কত বড় সর্বনাশ আপনি করেছেন, সেই আজ আপনি আমাকে কান্নার সুর শোনাচ্ছেন। কেন কান্নার সুর শোনাবো না গো জীবনদা? মেয়েদের জীবনে আসল সম্পদ হচ্ছে তার ইজ্জত। সেই ইজ্জতটাই তো আমি নিজেই ছিনিয়ে নিয়েছি। ফুলসজ্জার রাতে শ্বশুর বাড়ি গিয়ে তোমার হবু জামাইকে কি উপহার দেবে গো জীবনদা? বাবু, আমার মেয়ের সম্পর্কে আর একটা কটু কথা বললে আমি আপনাকে করেছিলাম আমার কিছু লাগছে দাস না, জানিও না দেব, তাই তোকে আমি আজকে উপযুক্ত শাস্তি দেব। হাতের এই কাটা আঙুলটাকে বাড়াতে ধরে তোর মেয়ের
শ্বশুর বাড়িতে তত্ত্ব পাতা বলে তত্ত্ব। আর একটা কথা কান খুলে শুনে রাখ, না আমি কাপুরুষ, না আমি মহাপুরুষ। আমার জীবনের অঙ্ক কষতে কষতে বেরাতে পারবি না অঙ্ক। বলে আমি যে মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। কোথায় মা? আয়না আয়না মা, তোর অসহায় বাপটাকে একবারে শেষ দেখা দেখে জানে রে মা। না না, আমায় মরলে চলবে না। যত কষ্টই হোক আমাকে হসপিটালে যেতেই হবে। পবিত্র পবিত্র কোথায় ভাই পবিত্র? আয় না ভাই, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে ভাই। আমাকে যে মারতে হবে, ওই সমাজের আছে নাটকের জগতে আমাকে টানতে হবে ভাই, আমাকে। জবনিকা জবনিকা কে দত্ত, তুমি যদি আমার হাতে ধরা না দাও তাহলে তোমার জীবনের জবনিকা টানবো আমি। আমার নাম তাপস বর্মন। বাবার অগাধ ঐশ্বর্যের মধ্যে আমি বড় হয়েছি। ভেবেছিলাম ডাক্তারি পাস করার পর কোন গ্রামীণ হসপিটালে চাকরি নিয়ে এইসব গরিব মানুষদের সেবা করবো। আর সেই মতোই এই পলাশপুর হসপিটালে আমি জয়েন করলাম। আমার লক্ষ্য বেঁকে গেল। গোপনে চাল ওষুধ মার্কেটকে বাঁচার চক্রে নিয়ে পড়লাম, আসক্ত হয়ে পড়লাম সব নারী দেহের প্রতি। এখন আমার টার্গেট ওই তোমার ভরা চোখ ওরা দেহটাকে আমি চাই, তোমার প্রেমের সমুদ্রে আমি সাঁতার কাটতে চাই। কিভাবে তুমি সাঁতার কাটবে? কেয়ার প্রেমের সমুদ্রে উত্তাল তরঙ্গ, তুমি চলে নামার চেষ্টা করলে এই ঘুমিয়ে পেটে যাবে। সমুদ্র সাঁতার কাটার অভ্যাস যার আছে তাকে কখনো কুমিরের পেটে যেতে হয় না রাজা বাবু। তুমি দেখছি টাকা খেলোয়াড় আছো। টাকা খেলোয়াড় কিনা জানি না, তবে খেলতে খুব ভালোবাসি। খেলতে ভালোবাসো বলি যে তুমি কেয়ার প্রেমের মাঠে খেলতে পারবে এমন তো কোনো মানে নেই। যে প্রকৃত খেলোয়াড় সে সব মাঠেই খেলতে পারে রাজা বাবু। এই তুমি কি জানো ওই হসপিটালে কেয়ার চাকরিটাকে করে দিয়েছি আমি, কেয়ার জীবনের লাইফস্টাইলটাকে বদলে দিয়েছি আমি। কেন কেন আমার চোখে ফাঁকি দিয়ে সব করে বেড়াচ্ছ? তার থেকে এই হসপিটালে মন দিয়ে ডিউটি করো আর গরিব মানুষগুলো সেবা করো। মানুষের সেবা করতেই তো আমি এখানে এসেছিলাম রাজা বাবু। তাহলে করছো না কেন? আপনি আমাকে নামিয়ে দিয়েছেন বিভিন্ন খারাপ পথে। এই তাপস, ভালো হতে চাইলেও আর আমি কোনোদিন ভালো হতে পারবো না। সবাই বলে আমি খারাপ, আমি বাসন্ত। যে কে আমি আমার মনে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সেও আমাকে অসম্মান করছে। ভালো করে কথা বলে না, তাই খারাপ যখন হয়েছি আমি আরো নিশ্চয়ই নেমে যেতে চাই। আরো মানে ডক্টরের ক্ষতগুলো আমাকে পাগল করে দেয় রাজা বাবু। সচ্চাই রাজা বাবু, আমি সচ্চাই। ডক্টর তাপস বর্মন, তুমি কিভাবে প্রতিশোধ নিতে চাও? তুমি কি পারবে ওই হুগলি জেলার সিঙ্গুরে যেমন তাপসী মালিককে ধর্ষণ করার পর তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, তুমি কি পারবে এই হসপিটালের নার্স দেয়াকে ধর্ষণ করে জীবন্ত আগুনে পুড়িয়ে মারবে? আমাকে পারতেই হবে রাজা বাবু। তাহলে আমি তোমাকে দেব পারমিশন, তবে আমার একটা শর্ত আছে। শর্ত বলুন রাজা বাবু, বলুন কি শর্ত? এই মহলকে আমার 10 লাখ টাকা লাগবে। হ্যাঁ 10 লাখ। ঠিক আছে, ভালো দিতে পারবে? ঠিক আছে, আমি আপনাকে এখন 10 লাখ টাকা চেক দিতে দেবে 10 লাখ টাকা দিয়ে
রাজা বাবুর সাথে এগিয়ে চলো তাপস বাবু, আমি সবার জীবনের সাফল্য কামনা করি। সাকসেস আমাকে হতেই হবে। তুমি যদি পুনরায় আমার ভালোবাসাকে রিভিউ করো তাহলে জোর করে না 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 না, আমি পারবো না। আমি যে তোকে ভীষণ ভালোবাসি, ওকে আমি ঘুমাতে পারবো না, কিছুতে পুড়িয়ে মারতে। কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। পকেটে লাইটার আছে তো। কে? আরে বাবা, আপনি তো মদ খান, সিগারেট খেতে তো আপনাকে কখনো দেখিনি। কি বলছো কে? এসবের কি দরকার আছে? পাশ থেকে আমি সবই শুনেছি। আপনাকে ভালোবাসার জন্য আমি প্রস্তুত। কি বলেছি আপনি আমাকে ভালোবাসি? একটা মেয়ে একটা পুরুষকে ভালোবাসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। স্বপ্ন দেখছি কি তুমি আমাকে ভালোবেসে তোমার কাছে ফিরে নেবে? তোমার আমার বিরোধী একটা ভালোবাসা দুর্বলতা হবে। ভাবতে পারছি না কি, আমি কিছুতেই ভাবতে পারছি না। আর ভাবতে হবে না মুশকিল। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে একটু জড়িয়ে ধরুন না। আমাকে খুব ভালোবাসুন। কি সুন্দর, জড়িয়ে ধরুন, কি সুন্দর তুমি। জড়িয়ে ধরুন। যেন মনে হচ্ছে একটা সদ্য ফোটা গোলাপ। লজ্জা নেই। ও তো একটা বেশ কাজ জন্য আজ আমি পাগল হতাম না সন্তানি, আজ আমি পাগল হতাম না। ছেড়ে দেবো তোর সঙ্গে আজকে আমার রাগ বসিয়ে দেবো তোকে আমি আজকে আমরা খাবো সন্তানি। একদম বড় সব ওই ডাক্তার, মনে হচ্ছে তোকে বৌমার সামনে কেটে কুচি কুচি করে বাঁচিয়ে। আপনি তো ডাক্তার, ডাক্তারের নার্সের সঙ্গে ডাক্তার ডাক্তার বলতেই আমার লজ্জা বোধ করছে। দাদা, দাদা, এতদিন তুমি কোথায় ছিলে দাদা? এতদিন তো তোমার বোনের কথা তুমি ভুলেই গেছিলে। এতদিন পরে তোমার মনে পড়লো দাদা? মনে আছে বোন, আমার সব মনে আছে। তুই যে আমার ভালো বোন, আমি খারাপ, চিরদিন শুধু মানুষের খারাপ কাজই করে এসেছি। তাই তো তোর মতো একটা সরল সুন্দর মেয়ের সামনে এই পাপি দেহটা নিয়ে দাঁড়াতে পারিনি বোন, আমি দাঁড়াতে পারিনি। ডাক্তারবাবু, রাজাবাবু লিখতেছি আমি আপনাদের অনেক ক্ষতি করেছি, সেই বোনের মাদুর আমি কোনো ঋণ দিতে পারবো না। আমি একদিন জেলে যাব, ফাঁকি হয়তো হবে না, তাই বলে ক্ষমা চাইবার সাহস আমার নেই। ডাক্তারবাবু, পারলে আপনি আমাকে অভিশাপ দিন। ডাক্তারবাবু, আমাকে অভিশাপ দিন। দাদা, আমি পাশেই আছি রে বোন, তুই আয়, তোকে আমি বাড়ি পৌঁছে দেবো রে বোন, তোকে আমি বাড়ি পৌঁছে দেবো। শঙ্করের কি পরিবর্তন? যে লোকটা আজীবনকাল আমাদের সঙ্গে শত্রুতা করে এসেছে, সে আজ অনুশোচনায় চোখে জল ফেলছে। আসছে আসছে, সেই দুদিন ফিরে আসছে যেদিন আমরা জানতে পারবো আমাদের নিরঞ্জন সেনের আসল খুনি কে। কি হলো তখন? এইভাবে চুপ করে দাঁড়িয়েছেন যে, নীরবতা ভঙ্গ করুন। পারতেন পারতেন যখন ব্যাপারটা করতে কি আজকে না নিজের কোনো দরকার। এভাবে আমাকে আরাধনা দেবেন না স্যার। আপনি বিশেষ করে ওই কেয়ার মতো আমারও যে একটা ছোট্ট বোন ছিল, খুব মেধাবী ছিল জানেন। সে ছিল বিএসসি সেকেন্ডারির ছাত্রী। পুজোর ছুটিতে বান্ধবীদের সাথে বেড়াতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর সেই যে গেল আর ফিরে এলো না স্যার, ফিরে এলো না। জানি স্যার, তা আপনারা খোঁজ করেনি? খুঁজেছি, অনেক খুঁজেছি জানেন, খুঁজে পাওয়া গেল, তবে জীবিত নয় স্যার, মৃত। জল থেকে তুলে আনা হলো, আচরণ কত বিক্ষত। আমার সেই ছোট্ট বোনটাকে আজও সেই বন্ধুর কথা মনে পড়লেন আমি আমার চোখে চোখ রাখতে পারি না। সহজে ছুটে যাই সেই পুকুরের ধারে, ছোট ছোট পদ্ম ফুটে আছে, আর আমার বোনটা যেন আমি বলে ওঠে, দাদা, ও দাদা। আমি কেমন ওই পদ্মগুলোর মতো, ওই পদ্মগুলো হাসছে দাদা, ওই পদ্মগুলোর মতোই হাসছে, ওই পদ্মগুলোর মতোই হাসছে। ডাক্তার বাবু, তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, তাহলে আমি ক্ষমা করি না, আমি ক্ষমা করি না। স্যার, আজ আমি আমার মহাভূমির প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। আপনার মতো একজন মহান মানুষকে আমি প্রণাম করেছি। কি করছি, কি করছি? আপনার এখন
কেয়া, ভাঙনের পাশে দাঁড়িয়ে মানুষ শুধু ভাঙনই দেখে, আর ভাঙন থেকে যে নতুন করে করার স্বপ্ন দিকে ওঠে সে কথা অনেকেরই ওঠে না। দাদা, কি বলবে? তুমি আমাকে দাদা বলে ডাকি? বোন, আজ থেকে আমি তোমার বোন, তুমি আমার দাদা। তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করে যে উপকার করেছো, এই ঋণ আমি জীবনে কোনোদিনই শোধ করতে পারবো না। আমি গরিবের অতি সামান্য একটা মেয়ে, তোমাকে দাদা বলে ডেকে আমার এই হৃদয়টা হয়ে গেছে রাজপ্রাসাদ। বলো না দাদা, বলো, বলো না, আমার সেই রাজপ্রাসাদে তুমি বসবে, আমাকে আমাকে শুধু বোন বলে তুমি ডাকবে, বলো না, বলো। দূর পাগলি, দিদি তো আমার চোখে চলেনি। ওরে পাগলি, এই মিষ্টি নামটা আমাকে কেউ কখনো ডাকেনি। দাদা, স্নেহের আঙিনায় কেউ কখনো এসে বলেনি দাদা তুমি কেমন আছো। তুই এই মিষ্টি নামটাই যখন আমাকে একবার দেখেছিস, তোর এই ডাকে আমি সারা রাতেই থাকতে পারি রে বলে। প্রতি বছর ভাই ফোটার দিনে আমি তোমার কপালে ফোটা দেবো আর বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোটা, আর আমি চাই গ্রুপের মধ্যে একটা উপস্থিতি আছে আর কি। দেখো কি সুন্দর ভাই বোনের দৃশ্যটা, দেখো এই দৃশ্য দেখার পর তুমি আর কি বলবে? বৌদি, সন্দেহ মানুষের মন ভাঙে, ঘর ভাঙে। সন্দেহ আর অবিশ্বাস মানুষকে মানুষের থেকে অনেক দূরে সরিয়ে দেয়। ওটা কি হলো? আমি যে বৌদিটাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তোমার কথা প্রমাণ আমাকে নিরাশার অন্ধকার থেকে তুলে এনে আসার আলো দেখিয়েছে। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রূপকথা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে তোমার ভুল একদিন আমি ভাবতে পারবো না। তোমার সামনে দাঁড়িয়েছিল যে মহিষী নারী, ওনার আদর্শ আমি অনুপ্রাণিত করতাম। এই বৌদি রোজ ঠাকুরের কাছে আমার জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করতাম। আর বৌদি তপস্যা আমি ফিরে পাচ্ছি আমার সমস্ত হারিয়ে যাওয়ার সম্মান। আর এই যে মেয়েটিকে দেখছো, এই মেয়েটি তোমাকে দাদা বলে ডেকেছিল রূপকথা। বৌদি তুমি তো আশীর্বাদ করো, তোমাদের আদর্শকে উজ্জীবিত করে। তোমাকে দেওয়ার মতন আমার আর কিছু নেই, আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম সারা জীবন তুমি সুখে আর শান্তিতে থেকো। আর আমার কিছুই চাই না দিদিমণি, আর আমার কিছুই চাই না। আজ আমি আপনাদের পেলাম, আমার দাদাকে পেলাম, কিন্তু কত বড় পাওয়া আমার কল্পনার বাইরে। আমি আসি, আপনারা ভালো থাকেন, সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। জীবন এখন মোটামুটি সুস্থ। বৌদি রূপকথা, চলো জীবনটাকে নিয়ে আমাদের এবার থানায় যেতে হবে। রাজা বাবুর বিরুদ্ধে অভিযোগ জানাতে। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ জানাতে। কিসের অভিযোগ? আপনি জীবনটার একটা আঙুল কেটে দিয়েছেন। ওর গলাটাই যে কেটে দিয়ে এটাই ওর সৌভাগ্য। এত জঘন্য অপরাধ করার পরেও তুমি যে এখনো বেঁচে আছো, এটা তোমার সৌভাগ্য। আরে ভাগ্যটাকে যখন ভালোভাবে চিনতে পারলাম না, জানতে পারলাম না, তখন দুর্ভাগ্য আর সৌভাগ্যের মহিমাটা আমি বুঝবো কেমন করে? তুমি একটা নির্মম নিষ্ঠুর মানুষের চোখে মেরে কাটবেন। এই রূপকথা, রূপকথাকে সৌভাগ্য নিয়ে লাভ নেই রাজা বাবু। বলো না তো স্যার। ভদ্রভাবে কথা বলুন না যাবো। একটা স্কুলের হেডমিস্ট্রেসকে নাম ধরে ডাকার কোনো অধিকার আপনার নেই। স্বাধীনতা বজায় রেখে কথা বলতে তুমি শেখনি, তাই না? ওরে, তোর রক্ত আমার রক্ত যখন আলাদা নয়, আমার শত্রু মানে তো তোর শত্রু। বলতে পারেন রাজা বাবু, আমরা কেন আপনার শত্রু হলো? আমার দাদা নিরঞ্জন শেখ আপনার শত্রু ছিল কেন জানবো? তার মানে নিরঞ্জন সেন কেন খুন হয়েছে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তাহলে তাহলে শত্রু নাশ করলে যে সেই মহাপুরুষটি কে? তার মানে তুই আমাকে সন্দেহ করছিস? সন্দেহের রূপ আর রং যে প্রকৃতির, তাতে সন্দেহটা তো স্বাভাবিক ব্যাপার। ডাক্তার, ডাক্তার নয়, ডাক্তার বাবু। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, তুই আমাকে ভাষা শিখাচ্ছিস। ওরে, আমি যে তোকে ছোট থেকে মানুষ করেছি। আমাকে হ্যাঁ, আমাকে মানুষ করেছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, আমি মানুষের কাছে বড়াই করে বলে বেড়াই আমার বোন একজন আধিকারিক সাব ইন্সপেক্টর অফ স্কুল। তোমার মুখ দেখো আমার পা, তোমাকে দাদা বলে ডাকতে আমার ঘৃণা করে। কথা, এদের পাল্লাই পড়ে তুই অতীতটা কাটতে ভুলে গেছিস। অতীত? হ্যাঁ, অতীত। কিসের অতীত? অতীতটাকে মানুষ তখনই মনে রাখে যদি সঙ্গীতটা হয় স্বর্ণময়, যদি সঙ্গীতটা হয় গৌরবময়। কি করেছো তুমি আমার জন্য? সেই ছোট্টবেলায় আমার বোধনে নিজের ঘাট থেকে ছেড়ে ফেলতে আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। 1 মাসের মধ্যে মামা মারা যান, তারপরে সন্তান ছিল না। গরিব মামিমা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, বড় হয়ে টিউশনি করে আমি
আমার পড়াশোনার খরচ জোগাড় করেছি। এই এতগুলো বছরে একটা বার তুমি আমার খোঁজ দিয়েছ? একটা টাকা পাঠিয়েছো তুমি আমায়? এই বৌদি পবিত্রের খরচা পাবো, যে টাকা পাঠাতো সেই টাকা থেকে বাঁচিয়ে ও আমাকে হেল্প করেছে। আর তুমি ব্যাচেলার লাইফ কাটিয়ে নিজের সাম্রাজ্য চালিয়েছো। যে দাদা নিজের মায়ের পেটের বোনের কোনো খোঁজ দেয় না, তার চোখের জলের ভাষা বোঝে না, সে কিসের দাদা? আমার দাদা নাও, তুমি শত্রু শত্রু শত্রু। কথা মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে এখান থেকে আমার সাথে বাড়ি ফিরে চল। যাবো, শেষবারের মতো এই বাড়িতে যাবো আমার বাবা মায়ের ছবি টানতে। রাজাবাবু, আগামীকালই আমি কিন্তু পবিত্র সঙ্গে রূপকথার বিয়ে দেব। অসম্ভব, আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন আমি সম্ভব হতে দেবো না। রূপকথা তুই চাবি কিনা? না না না, যাবো না। কোন অধিকারে তুমি আমাকে নিয়ে যেতে চাইছো? ওরে তুই আমার বোন, সেই অধিকারে এদের কাছ থেকে আমি তোকে নিয়ে যেতে চাইছে। অধিকার? বেশি অধিকার দেখালে আপনি আমার আসল রূপটা দেবেন না। তুমি নয়, আসল রূপটা দেখাবো আমি। রাজাবাবু, আপনি দয়া করে চলে যান। বৌভাতে ইনভাইট করলাম, সেদিন কি আসবেন? আমার বোনের সাথে দেওয়ালে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখা না আমি চিরদিনের মতো মুছে দেব। অগ্নি সাক্ষী করে দিয়ে দেবো পবিত্র রূপকথার। সারা বাড়ি আলো জ্বলবে, সানাই বাজবে, কত অতিথি আসবে, গমগম করবে বিয়ে বাড়ি। ওই বিয়ে বাড়িটাকে আগুন লাগিয়ে দেব, চালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, রক্তাক্ত করে দেব, ছাড়ে না তোলা রক্তের হরি খেলবো ওই ফুল সন্ধ্যা লাগবে। আমি আগুন জ্বালাই, আবার জলও ঢালি। সবাই আমায় দেখে বলে আমি নাকি বেজাল। আমি খেলার ছলে তৈরি করি রক্তে রাঙা সোহাগা। এনে না কাপে ঢোকাবো। তারা একটা মানুষের নামে এত অভিযোগ, ওষুধ পাচার, কেন্দ্রি পাচার, মধু চক্রের ব্যবসা, তবে খোঁজ ধর্ষণ নির্যাতন আর বিভাগ মালদার আমার গল্প করে করছে না। আর কোন দাবিদারি নয়, ডিসিশন ক্লিয়ার কাট। আজ থেকে আমি দুধে অফিসার আনন্দ বোস। একই ডাক্তার বাবু আপনারা, আরে আসুন আসুন বসুন। আমরা এখানে বসতে আসিনি, একটা অভিযোগ করতে এসেছি। অভিযোগ? কিসের অভিযোগ? এই ভদ্রলোকের নাম জীবন বাগচি, ওনার হাতের একটা আঙুল কেটে নিয়েছেন এলাকার সমাজসেবী রাজা বাবু। হাতের আঙুল কেটে নিয়েছে ওই রাজা বাবু? শুধু তাই নয়, এই জীবন বাতির মেয়েকে ধর্ষণ করতে রাজাবাবু। হ্যাঁ শুনেছি, কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি। আচ্ছা ম্যাডাম, রাজা বাবু তো আপনার দাদা, আপনি দাদার বিরুদ্ধে? দাদা যদি দুর্নীতি করেন হয়, তবে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসে আমি কি কোনো ভুল করেছি? আমি জানি রাজা বাবু একজন সদাশয় ব্যক্তি। আপনি জানবেনই তো, রাজাবাবু আপনার ছবিতে রঙিন চশমাটা পরিয়ে দিয়েছে তো, তাই ক্রিমিনালকে আপনি সদাশয় ভাবছেন। আপনি এমন একজন অযোগ্য পুলিশ অফিসার, আমি নিজে এসে আপনাকে বলা সত্ত্বেও আপনি আমার দাদা নীলাঞ্জন সেনের খুনের তদন্ত দূরের কথা, তার ভাইকে আবার দেখানোর সুযোগ পাবেন। দেখবো ডাক্তার বাবু, এবার নিশ্চয়ই দেখবো। জীবন বাবু তবে এগিয়ে আসুন। দেখে আগুনটা দেখান। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, আপনার এফআইআরটা এখনই লিখে নিচ্ছে। বাবু, আমার এফআইআর লেখার আগে আজ আমি এমন এক লোমহর্ষক ঘটনার কথা বলবো যা শোনার পর আপনি আমাকে অ্যারেস্টও করতে পারেন। আমি ছিলাম রাজাবাবুর বেতনভোগ কর্মচারী। রাজাবাবুকে অনেক খারাপ কাজে লিপ্ত থাকতে দেখেছি, নিষেধ করা সত্ত্বেও উনি শুনতেন না, উপরন্তু আমাকে শাসাতেন, এমনকি প্রাণে মারার হুমকি দিতেন। ঘরে ছিল আমার একমাত্র মেয়ে আর রোগাক্রান্ত স্ত্রী। তাদের কথার, সংসারের কথা ভেবে আমি চুপ করে থাকতাম। ওখান থেকে যে বেরিয়ে আসবো প্রাণের ভয়ে আমি তাও পারতাম না। কিন্তু সেই লোমহর্ষ ঘটনাটা কি? বলবো আজ আমি সব বলবো। সেদিন ছিল অমাবস্যার এক সন্ধ্যা, ঝড় উঠেছিল, শব্দ পড়ছিল। হ্যালো শঙ্কর, ওই সালা জীবন বক্সি আমাকে ফলো করছিল, সে
সেই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি। শোন, যত তাড়াতাড়ি সম্ভব প্রিয় গভীর জঙ্গলের মধ্যে চলে আয়। আরে হ্যাঁ, গাড়ি থেকে নামবার সময় নিজ মুখটা ঢেকে আসবি, আর ওই শালা নিরঞ্জন সেনের মুখটাও ঢেকে নিয়ে আসবি। যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। এই শালা নিরঞ্জন সেন, তোকে মানা করেছিলাম আমার বিরুদ্ধে কলম ধরতে। কেন কেন তুই নীলকমল চ্যাটার্জির খুনের ঘটনাটা পেপারের মধ্যে তুলে ধরেছিস? বল বলছে। আমি সাংবাদিক, সংবাদ প্রকাশ করাই আমার কাজ। আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করেছিলি? আরে তোকে মেরে দেব। এই চুনাবাছি, তোমাকে মানা করেছিলাম আমাকে ফলো করতে। কেন কেন তুমি জঙ্গলের মধ্যে এসেছো? মেরে দেব, তোমাকেও মেরে দেব। এই শঙ্কর, এটাকে কাপড় দিয়ে কেটে কুচি কুচি করে জঙ্গলের মধ্যে বাঘ সিংহের মধ্যে বিলিয়ে দিয়া। আমি যাচ্ছি নিরঞ্জন। জীবন বাচ্চে, আমি হেলেও নই আর ঠেমনাও নই। জাত কেউটে কেউটে সাথে ধরা, আর রাজা বাবুরা চোটে চোখে তুলব ফেনা। জীবন বাচ্চে, না 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 না, কিভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে? কি হলো তোমার? তুমি কথা বলো বৌদি। কি করে কথা বলবে? অজ্ঞান হয়ে গেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। বৌদি, বৌদি চোখ খুলে দেখো, আমরা সবাই তোমার পাশে আছি। বৌদি, ইন্সপেক্টর, এবার আপনি কি করবেন? বলবো ওই রাজাবাবুকে আমি গ্রেপ্তার করবই। আর তা যদি না করেন তাহলে গ্রামের সবাইকে নিয়ে আমরা থানা ঘেরাও করবো। আমি নিরঞ্জন সেনকে খুন করেছি। শঙ্কর, তুই খুন করেছিস? এবার একটা আরে ওই শঙ্কর নিজের দিয়ে থানা স্যালেন্ডার করেছে। আমার একের পর অন্যায়ের কথা জানিয়ে দিয়েছে। ছাড়বো না, ওদের একটাকেও ছাড়বো না। ডাক্তার তারপর সবার পুলিশের চলে আমার 50টা চাল ওষুধের গাড়ি ধরা পড়ে গেছে। জীবন পাচ্ছি, তোমাকেও আমি বাঁচতে দেব না, ছাড়বো না, একটাকেও আমি ছাড়বো না। চয়েস করার পর থেকেই আমার একটার পর একটা বিপত্তি শুরু হয়েছে। পালিয়ে যাবো এখান থেকে, অনেক দূরে পালিয়ে যাবো। ওই পরের কান্ট্রিতে গিয়ে একটা সুন্দরী মেয়ে দেখে আমি বিয়ে করে সুখে সংসার ধর্ম পালন করবো। তুমি করবি সংসার ধর্ম পালন? কি রূপকথা তুই! শেষ দেখা দেখতে এলাম। তার মানে আমি যাবো শ্বশুর বাড়ি আর তুমি যাবে জমের বাড়ি। আমি যাবো জমের বাড়ি? হ্যাঁ, যেতে তোমায় হবেই, কারণ জমের বাড়ির দরজা তোমার জন্য অলরেডি খোলা হয়ে গেছে। রূপকথা, তুমি আমার বাবার তৈরি বাড়িটাকে কলঙ্কিত করেছো, অপবিত্র করেছো, তাই এই বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। কি বলছিস? আমার বাড়িতে আমার থাকার অধিকার নেই? না, নেই। এইরূপ কথা আমার সামনে গলাবাজি করবি না। বাবা মা জীবিত থাকতে যে বাড়িতে সব সময় বাঁচত আনন্দের গান, ওই গাছপালাগুলো থেকে ভেসে আসতো পাখির কলকার, গাছপালা দিয়ে মা পড়তো লক্ষ্মীর পাতায়, সন্ধ্যেবেলা তুলসীতলায় যাতো সন্ধ্যা করে। আর আজ সেই বাড়ি ইট কাঠ পাথরে বেজে উঠেছে মর্মধ্বনি, শূন্যতা, হাহাকার। বলতে পারো সেই আনন্দ মুখর বাড়ি আপনারা শ্মশানে পরিণত হয়েছে। এর জন্য দায়ী তুমি, এর জন্য দায়ী তোমার উশৃঙ্খল জীবনযাপন। এইরূপ কথা তোকে আমি খুন করে দেবো। মারবে? হ্যাঁ, মারবে তুমি আমায়? মারো, মারো, মারো আমাকে। কিন্তু তার আগে জবাব দাও, আজ পর্যন্ত কত মারা করেছো, কত মেয়ে সর্বনাশ করেছো, কত মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো, কত মানুষকে নিঃস্ব করেছো, মায়ের সামনে তার সন্তানকে খুন করে সেই রক্তে ভাত মেখে মাকে খাইয়েছো। তুমি কি ভেবেছো সেই মায়ের চোখের জলে অভিশাপ থেকে তুমি কোনোদিন রেহাই পাবে? কখনো না, কখনো না। এইরূপ কথা ভগবানের মাত্র দুনিয়ার পাল,
আরে রাজা বাবুর ছাড়, একেবারে কেওড়া তালা পার। তুই আমার ভুল ভুলে আমি তোকে ক্ষমা করবো না, তোকে আমি খুন করে দেবো। রাজা বাবু, সে সাহস তোমার কোনো দিনও হবে না। আমি জানতে চাই তুই এখানে এসেছিস কেন? আমি এসেছি বাবা মায়ের ছবিটা নিয়ে যেতে। এই ছবি আমি তোকে এখান থেকে নিয়ে যেতে দেবো না। এই ছবি তোর হাত থেকে কেড়ে নিয়ে ছাড় ফেলে দেবো। ছাড় বলছি, ছেড়ে দে, ছেড়ে দে রূপটা। তুমি বাবা মায়ের ছবিটাকে এইভাবে চোখে ফেলে দিলে? দেখো দেখো বাবা মায়ের চোখ থেকে কেমন জল ঝরছে। ঝরছে ধরতে দে। ওরা যে আঘাত খেয়েছে দাদা। আঘাত পেয়েছি পেতে। তোমার কি কিচ্ছু মনে পড়ে না? সেই ছোটবেলায় আমাদের মা কেমন ঘুম পাড়েন, গানকে আমাদের ঘুম পাড়াতে মনে পড়ে না? বাবা বাবা বাজার থেকে বড় ইলিশ মাছের বলতে, ওরে ওরে আজ আমরা একসঙ্গে সবাই মিলে ইলিশ মাছের ঝোল দিয়ে চকলেট করে ভাত খাবো। ঘটনা দাদা সব ভুলে গেছে। দুর্নীতির গোলাম খারায় বাবা মাকে হারিয়ে ফেলেছে দাদা। তুমি মানুষ না, তুমি একটা অমানুষ, অমানুষ, অমানুষ। আমি চলে যাচ্ছি দাদা, তোমার এই বাড়িতে আমি কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। চলে যা। তুই আমার উঁচু মাথাটাকে মাটির সামনে মিশিয়ে দিয়েছিস। তুই আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিস। তুই ভাবছিস সেই পবিত্র ডাক্তারকে বিয়ে করে সুখে সংসার করবি। তোদের বিয়ে ফুল সজ্জা আমি রক্তাক্ত করে দেবো। প্রয়োজন হলে তোদের দুজনকে আমি খুন করে দেবো। দাদা গো, আমার ফুল সহ্য যদি আমার মৃত্যু সহ্যতে পরিণত হয় তাতে আমার কোনো দুঃখ থাকবে না দাদা। আমি জানবো আমি একটা ভদ্রলোকের বাড়ির বউ হয়েছিলাম। আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই দাদা, যে তোমার এই বিশাল সম্পত্তির এক অংশ আশা করে না, যে তোমার এই বিরাট বাড়ির এক একটা মাটির প্রত্যাশা করে না, যে তোমার প্রত্যেক সম্পত্তির এতটুকু অধিকার দাবি করে না, তাকে চোখ রাঙানো তোমার বোকামির পরিচয় দাদা। যাবার সময় বাবা মায়ের নিষ্পার ছবিটা আমি সঙ্গে নিলাম। ওগো ওগো আমার জন্মদাতা জন্মদাচ্ছি বাবা মা, তোমরা তোমরা তোমাদের ছেলের কাছে ঘৃণিত হলেও তোমরাই যে আমার একমাত্র সম্পদ। আমি আমি যতদিন পারবো তোমাদের তোমাদের মাথায় করে রাখবো, তোমাদের মাথায় করে রাখবো, তোমাদের মাথায় করে রাখবো। আমার বোনটাকে কবজা করে তুমি তোমার দেওরের সাথে বিয়ে দিতে চাইছো? লিভার, আমি বেঁচে থাকতে কোনোদিন আমি সম্ভব হতে দেবো না। তোমার সমস্ত প্ল্যান আমি বাচ্চালে করে দেবো। না, তা আপনি পারবেন না। কলেজ প্রথমের সেকেন্ড আমি যান আনন্দময়। আরে স্যার, আজ কতদিন পর আপনি আমার বাড়ি এসেছেন। আরে আসুন আসুন আসুন, বসুন, একটু মিষ্টি জল খান। না, আজ মিষ্টি খেতে আসেনি, তবে আজ এসেছি আপনার বাড়ি সার্চ করতে। আশা করি প্রচুর অর্থ এবং বেআইনি অস্ত্রে হদিস পাবো। আমার কাছ থেকে এত টাকা খেয়ে রাতারাতি খিড়কির মতো রং পাল্টে ফেললেন? হ্যাঁ ভাইলাম, 3 বছরের সাথে সাথে নিজেকে পাল্টে ফেললাম। আমি প্রমাণ করতে চাই অসৎ ঘুষখোর অফিসারেও স্বচ্ছ প্রশাসন উপহার দিতে পারে। আরে রাখুন রাখুন রাখুন, স্বচ্ছ প্রশাসন, হাতি ঘোড়া গেল তোল, মশা বলে কত। বলুন বলুন, কত টাকা লাগবে? 20 লাখ, 30 লাখ, 50 লাখ? কোটি দিয়েও আপনি আমাকে কিনতে পারবেন না। আনন্দ, আনন্দ নয়, বল দারোগা বাবু নতুন আইসি জয়েন করেছে, তারই নির্দেশে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এখানে এসেছি। ইতিমধ্যে তোর গোপন কারবারের সব তথ্য আমাদের হাতে। জীবন যাচ্ছে স্বীকারোক্তিতে তোকে আমি গ্রেপ্তার করতে বাধ্য। আরে দাঁড়ান 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 দাঁড়ান, এই রাজা বাবুকে গ্রেপ্তার করার এখতিয়ার এবং ক্ষমতা আপনার মধ্যে কতটা আছে আমাকেও একটু যাচাই করে দেখতে দিন। হ্যালো হ্যালো হ্যালো, দাদা দাদা, আমি রাজা বলছি।
দাদা, বাড়িতে পুলিশ এসেছে আমাকে অ্যারেস্ট করার জন্য। কি বলছো দাদা? বড়বাবু জয়েন করেছে কিনা? আরে তার নির্দেশ এইটা সব হচ্ছে। কি বলছো? আমার কোনো ভয় নেই। ঠিক বলছো তো দাদা? আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, এখন আমি রাখছি। এই যে আনন্দ বোস, আমাকে অ্যারেস্ট করতে না পারলে না শালা চড়িয়ে বাদর চড়ানো করবো। হাতে নাকি দেখতে পাচ্ছে? কেন রুল? পুরো বুকে ঢুকিয়ে দেব। সরকার আমাকে রিভলভার দিয়েছে, গায়ে দিয়েছে খাকি পোশাক। আইন নিয়ে তুমি অনেক খেলে খেলেছো, এবার আমি তোমাকে নিয়ে খেলবো। আর এমন খেলে খেলবো যে বাপের নাম উচ্চারণ করতে পারবে না। আনন্দ দারোগা, আমার বাপের কথা ছেড়ে দিন। আপনার বাপের বাড়ি থেকে ফোন এসেছে, ফোনটা রিসিভ করুন। হ্যালো, হ্যাঁ স্যার, বলুন স্যার। আমি আনন্দ বোধ বলছি স্যার। কি বলছেন স্যার? অ্যারেস্ট করবো না, ফিরে যাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। আমি বলছিলাম স্যার, এত বড় একটি ঠিক আছে স্যার, ঠিক আছে, আজ আমি ফিরেই যাচ্ছি। এই যে পেঁচো মাতা আনন্দ বোস, আমাকে অ্যারেস্ট করবেন না। আজ ফিরে গেলেও আবার আমি আসবো। আর সেদিন কোমরে দড়ি বেঁধে টানতে টানতে ছড়াই নিয়ে যাবো। আর এই ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে তোকে আমি খালপথ করবো, খালপথ। তবেই আমি দারোগা আনন্দবান। এই যে আনন্দ দারোগা, তোমার ব্যাপারটা আমি পরে ভাবছি। এখন আমাকে ভাবতে হবে বনলতা সেনের কথা, কারণ আমাকে ইনভাইট করে গেছেন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খাবার জন্য। যাবো বনলতা সেন, বিয়ে বাড়িতে আমি যাবো, তবে নিমন্ত্রণ খেতে নয়। পরিচর্যার রাত রক্তাক্ত করে দেব, রক্তের বন্যা বইয়ে দেব সাজনা তলায়। আমি নিজের হাতে তৈরি করব রক্তের রানা সোহাগরা। ফুলসজ্জা ফুলসজ্জা ফুলসজ্জা, আর পবিত্রতা কথা দিয়ে ফুলসজ্জা। কত গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, আর তাদের আপ্যায়নের সমস্ত কিছু দায়িত্ব আমার উপর। মল্লিকা, এই মল্লিকা, হলো কি? তুমি এত চিৎকার কেন করছো? আরে বসে থাকলে চলবে? আরে বসে কি হয়ে আছে? আমি তো রূপকথা দিয়ে সাজাচ্ছি। আরে অন্য কেউ সাজাক না। দেখো মল্লিকা, তুমি আমার কাছাকাছি না থাকলে মোটে ভালো লাগে না, জানো তো তুমি। দেখো মশাই, বিয়ে বাড়িতে এত লোকের মাঝে সে আসা ত্যাগ করো। না বাবা না, আমি সেগুলো বলছি না। আমি বলছি, কি বলছো বলো? আমি বলছি তুমি আমার একটা কথা রাখবে। বলো কি কথা? দেখো মল্লিকা, সিদ্ধেশ্বরী মন্দিরে আমাদের যখন বিয়ে হয়েছে, হ্যাঁ। তখন তো মালার কোনো মালাই ছিল না। এই মুহূর্তে মালা যখন তোমার হাতে, তাহলে এসো না আমরা মালাটা বদল করে ফেলি। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এটা তো রূপকথাদের ফুলসজ্জার মালা। আর কেউ দেখে ফেললে কি ভাবতে বলো তো? আরে না না, এখানে কেউ দেখতে পাবে না, সেই জন্য এই আরামটাকে আমি বেছে নিয়েছি। না না না, তাড়াতাড়ি করে দেবো, তাড়াতাড়ি করে দেবো। তোমাকে নিয়ে আমি আর পারি না। বেশ, মালাগুলো ধরো। ওই স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ একটু ভালো ভুলে তো ভুলে থাকো। এটা যায় আমি গান তুমি আসো না গো, এসো গো, এসো গো। স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ একটু ভালো ভুলে তো ভুলে থাকো। এটা যায় আমি গান তুমি আসো না গো, এসো গো, এসো গো। পলাশ, ভালো লাগছে।
এই আর লজ্জা পেতে হবে না। তোদের বিয়ের সময় আমি ভাবতে পারি, আশীর্বাদটা ভালো করে করতে পারি। জীবনকে পাশাপাশি পেয়েছি, প্রাণ করে আশীর্বাদ করছি, সারা জীবন সুখে শান্তিতে থাক। দিদিমণি, আকাশে যখন মেঘ জমে তখন বড় হয়ে ঘোর, তারপর যখন মেঘটা কেটে যায় আকাশে নীল ছবি তুলেছে। আর সেই নীল আকাশের মাঝে চলছে জীবনদায়ী সূর্য। তুমিও আমাদের বুকের আকাশে সূর্য হয়ে দৌড়ে চলে। তোমার আলো নাই, আমরা জীবনের কাছে, হ্যাঁ জীবনের যাচ্ছি বৌদি, তুমি কোনো চিন্তা করো না। রূপকথা থেকে আমি এমন সাজিয়ে দেবো না, মনে হবে স্বর্গের অপ্সরী। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছে, একবারে স্বর্গের অপশন। সত্যি ভাগ্য করে মেয়েটাকে পেয়েছি বলে। মেয়েটা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, দেখো কত বড় দায়িত্ব দিয়েছিলে না তোমার ভাইটাকে মানুষ করবার জন্য। আর এটাকে কত বড় করেছি দেখো, কত রাস্তায় তৈরি করেছি, মানুষের মতো মানুষ করেছি, ওদের বিয়ে দিয়েছি। কিন্তু কত লড়াই করেছি, বিয়ে দিয়েছি, সেটা একমাত্র আমি জানি। তুমি আমাকে বলেছিলে লড়াই করে বাঁচতে হবে, সত্যের পথে থাকতে হবে। তোমার সেই কথাগুলো আমার আজ মনে আছে। আজ আমি লড়াই করে যাচ্ছি সবার জন্য। তুমি বলেছিলে গ্রামের মানুষের পাশে থাকবে, কোনোদিন তাদের কাছ থেকে সরে যাবে না। আমি তাই করেছি। তোমার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে আজও পালন করেছি। শুধু শুধু তুমি আমার কাছে নেই, শুধু তুমি আমার না। আমি আজকে সব ভাবো না, কারণ আজকে আমার একদম কষ্ট নয়, আজকে আমার আনন্দের দিন। আজকে আমি হাসবো, প্রাণ খুলে হাসবো। মানে আমার কিরম মাথাটা ঘুরে গিয়েছিল জানিস। না না ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই না থাক থাক বাবা, ওখান করতে হবে না বাবা। কেন এত ভ্রম করার কি দরকার? আশীর্বাদ সবসময় আমার তোদের সাথে আছে, এত প্রণাম করার দরকার নেই। পাশাপাশি দাঁড়া, ভালো করে দাঁড়াবো তোরা, ভালো করে দাঁড়া। হ্যাঁ এই তো একেবারে রাধা কৃষ্ণের মতন দেখতে লাগছে। এটাই তো চাই, সারা জীবন এরকম হাসি খুশি করে থাকবি। কেমন? আচ্ছা আমি খুব ভালো লাগছে না বলছি তোদের সাথে রাজনীতি গল্প করছে। হ্যাঁ ভালো লাগবে তো, কতগুলো কাজ করে আছে জানিস। আরে বাবা তোদের পুরো সজ্জা, ভালো করে ফুলকির ঘরটা সাজাতে হবে। আরে কোথায় সব কেড়ে রে, ফুলকির গুলো আনলি দেখেছিস? সেখানে দাঁড়িয়ে থাকলে একটা কাজ হবে না, তোরা গল্প কর, আমি ভেতরটা দেখি ঘরটা সাজানোর ব্যবস্থা করে আসবো। ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসি, এত ভালোবাসা আমি আগে কখনো পাইনি। তুমি যেন বৌদিকে কোনোদিন অবহেলা করার মতো। তার সাথে কি বলছো? এগুলো শোনার যে আমার পাপ। সরি তো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা রূপকথা, আর তোমার ভুল হয়েছে। ওই চাঁদিটা কি বলছে বলো তো? রাজা বাবুর একটা চোটে মুখে তুলব না। বলতে চাইছি আমার মনটাকে কবজা করে ওকে তুই বিয়ে করেছিস, ওকে আমি ছাড়বো না। আমি স্বেচ্ছায় বিয়ে করবো। করাচ্ছি তোকে স্বেচ্ছায় বিয়ে। কোথায় আছো বনলতা সেন? এসে দেখে যাও আমি আজ তৈরি হয়ে এসেছি। ওরা আমার কিছুই করতে পারবে না। আমি আমার কাজ হাসিল করে বীরের মতো ঘর থেকে বেরিয়ে যাবো। এখনো
কিন্তু আমরা সামনে দাঁড়িয়ে তুমি আমাদের মারতে এসেছে সেই অস্ত্রের তোমার করে আজকে এই পুরুষসজ্জা দিয়ে অশান্তি করতে এসেছিস। এই পরিচর্যা রাত আমরা রক্তাক্ত করে দেব, রক্তের হলে খেলবো ছাদের তলায়। আমি নিজের হাতে আজকে তৈরি করে যাব রক্তের আলো শহরেরা। জানোয়ার, আমার ফুলসজ্জাকে তুই রক্তাক্ত করতে এসেছিলি, আজ আমি দুর্গার মতো অসুর নিরঞ্জন নারায়ণ নমস্তে কেউ আইন হাতে তুলে নেবেন না। একে খুন মার্ডার, ও মাই গড, কে খুন করেছে কে? এই দানবের রক্তে তুমি হোলি খেলেছি। আমি খুন করেছি, আমি খুন করেছি। ম্যাডাম থানায় চলুন। না তোমরা সবাই ভালো থেকো। এই জানোয়ারটা তোমাদের শান্তি সংসার কোনোদিনও অশান্তি সৃষ্টি করতে আসবে না। দেখো শেষ করে দিয়েছি।